উপস্থিতি হতাশাজনক। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিতি খুবই কম। হ্যাঁ, এখন বিকালবেলা এরকম একটা পজিশনের জন্য কিনা বলতে পারছি না। তো যাই হোক, আমি গতদিন যেটা পড়াইছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আপনারা গত ক্লাসে যারা ছিলেন তারা জানেন যে এইখানে কমপ্লেক্স 1, আপনারা একটু আমাকে শুরুতেই বলবেন, আমি কোনো ভূমিকা ছাড়া ক্লাস শুরু করতেছি। এই কমপ্লেক্স 1 মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের প্রথম যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটার নাম কি বলেন তো? একটু কমেন্টে লিখবেন কমপ্লেক্স 1 এর নাম কি, সিরিয়ালে লিখবেন। 1 এর নাম কি, 1 এর নাম কি, কমপ্লেক্স 3 এর নাম কি, কমপ্লেক্স 3 এর নাম কি, কমপ্লেক্স 4 এর নাম কি, 1, 3 এবং 4। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4, চারটার নাম বলবেন, 1, 3, 4, এবং তারপরে বলবেন কমপ্লেক্স 2 এর নাম বলবেন। এই কমপ্লেক্স 2 এর নামটা কি? কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2 এর নাম বলবেন, ঠিক আছে? কমপ্লেক্স 2 এর নাম বলবেন, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2টা আমি সবুজ কালি দিয়ে দিই। কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2 এর নাম বলবেন। একটু ঝটপট কমেন্টে একটু জানাবেন কমপ্লেক্স 2 এর নাম কি। এখানে মনে করেন কমপ্লেক্স 2 আছে, এটার নাম মনে করেন কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2 এর কমপ্লেক্স 2 এর মধ্যে থাকে হচ্ছে আয়রন সালফার, আয়রন সালফার। অনেকে হয়তো খবর কি কারণ, ওকে আরিশা রহমান তুমি সঠিক উত্তর দিয়েছো। কমপ্লেক্স 1 এটার নাম হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 1 এটার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস। কমপ্লেক্স 1 এর নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস, NADH ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? কমপ্লেক্স 1 এর নাম, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। কমপ্লেক্স 3 এটার নাম হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স, এটাকে আমরা বলতে পারি সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর যেটা কিনা 4, এটাকে আমরা বলতেছি সাইটোক্রোম শুধু সাইটোক্রোম লিখলে হবে, সাইটোক্রোম C অক্সিডেজ, সাইটোক্রোম C। এই যে উপরের C কে সে জারিত হতে সাহায্য করে, উপরের C ইলেকট্রন ছাড়লে এই কমপ্লেক্সটা সেই ইলেকট্রন নেয়। তো সাইটোক্রোম C যেহেতু ইলেকট্রন ছাড়ে, তাহলে সাইটোক্রোম C এর জারণ হচ্ছে। তার মানে কি? ইলেকট্রন ছাড়ন মানে জারণ, তাহলে সাইটোক্রোম C এর জারণ হচ্ছে কার জন্য? এই কমপ্লেক্সের জন্য। এই জন্য এর নাম হচ্ছে সাইটোক্রোম C অক্সিডেজ, সাইটোক্রোম C অক্সিডেজ, ক্লিয়ার? আর এই কমপ্লেক্সটার নাম হচ্ছে সাকসিনেট। গতদিন অনেকে বলছো পরিষ্কার বুঝতে পারোনি, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। দেখো তো এই পর্যন্ত পরিষ্কার কিনা, চারটা কমপ্লেক্সের নাম সবাই শিখছো কিনা? সাকসিনেট ডিহাইড্রোজিনেস, চারটা কমপ্লেক্সের নাম ক্লিয়ার? প্রথম কমপ্লেক্সে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড FMN আর আয়রন সালফার। দ্বিতীয় কমপ্লেক্স আছে চারটা উপাদান, সাইটোক্রোম B, আয়রন সালফার, ইউবিকুইনন, সাইটোক্রোম C1। চতুর্থ কমপ্লেক্স আছে দুইটা, সাইটোক্রোম A এবং A3। দ্বিতীয় কমপ্লেক্সে আছে হচ্ছে একটাই উপাদান, আয়রন সালফার। দেখো এখানেও দুইটা উপাদান আছে, এখানে চারটা, এখানে দুইটা, তাই এদেরকে বলা হচ্ছে মাল্টি কমপ্লেক্স। এই 1, 3, 4 এরা হচ্ছে মাল্টি কমপ্লেক্স। আর 2 নাম্বারটা হচ্ছে অনলি একটা পেরিফেরাল কমপ্লেক্স, জাস্ট একটা প্রান্তীয় প্রোটিন নিয়ে গঠিত। তাহলে এই গেল। আর লাস্ট টাইম তোমাদেরকে দেখেছিলাম মেমব্রেনে কি থাকে, ATP সিনথেজ একটা মেশিন থাকে, F0F1 পার্টিকেল থাকে। তো F0F1 পার্টিকেল থাকে, এইটাকে অনেক সময় কি বলা হয় জানো? এটাকে অনেক সময় বলা হয়, এই F0F1 পার্টিকেলকে অনেক সময় বলা হয় কমপ্লেক্স 5, কমপ্লেক্স 5। সেই হিসাবে কিন্তু এটাকে অনেক সময় বলা হয় কমপ্লেক্স 5, 5 নাম্বার কমপ্লেক্স। F0F1 পার্টিকেলটাকে বলা হয় 5 নাম্বার কমপ্লেক্স। সেই হিসাবে মোট 5টা কমপ্লেক্স হয়। সাউন্ড প্রবলেম, F0F1 পার্টিকেলকে অনেক সময় বলা হয় না, সাউন্ড প্রবলেম হচ্ছে না।
তো ঠিক আছে, তাহলে গত দিনের সমস্যা ক্লিয়ার। আরেকটা জিনিস ছিল যে এখানে হাইড্রোজেন গ্রহণ করে কে কে, হাইড্রোজেন গ্রহণ করে দেখেন আপনারা, দেখেন এখানে ইলেকট্রন ছাড়ে কে কে সেটা দেখেন। ইলেকট্রন ছাড়ে হচ্ছে দুইজন, একটা হলো NADH2, একটা হলো NADH+, এ হচ্ছে ইলেকট্রন দাতা। আরেকটা ইলেকট্রন দাতা হচ্ছে FADH2, আরেকটা ইলেকট্রন দাতা হচ্ছে FADH2, এই দুজনই ইলেকট্রন দাতা। তো এরা ইলেকট্রন দেয়, তাই না? তাহলে এখান থেকে ইলেকট্রন যাচ্ছে কোথায়? FMN এ। শুধু ইলেকট্রন না, এখানে দুটো জিনিস যায়, ইলেকট্রনও যায় এবং প্রোটনও যায়, ইলেকট্রনও যায় প্রোটনও যায়। ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স 1 এর FMN ইলেকট্রন আর প্রোটন গ্রহণ করে। আর FADH2 থেকে ইলেকট্রন গ্রহণ করে, FADH2 থেকে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে কমপ্লেক্স 2। বুঝতে পারছো? ইলেকট্রন গ্রহণ করে কমপ্লেক্স 2 আর প্রোটন গ্রহণ করে ইউবিকুইনন। তাহলে FADH2 যদি ভাঙো তাহলে তিনটা জিনিস পাবা। FADH2 ভাঙলে কয়টা জিনিস পাবা? FAD+ পাবা, দুইটা হাইড্রোজেন পাবা আর দুইটা ইলেকট্রন পাবা। FADH2 যদি ভাঙো তাহলে কয়টা জিনিস পাবা? দুইটা হাইড্রোজেন পাবা আর দুইটা ইলেকট্রন পাবা, শেষ। তাহলে বুঝলা? সংখ্যা। আর NADH2 ভাঙলে কি পাবা? NAD+ আর দুটা ইলেকট্রন দুটা প্রোটন, সেম। এই তো, এখন কথা হচ্ছে এটাই, তুমি FADH2টা ভুলে যাও, আগে NADH2টা মনে রাখো। দুটা ইলেকট্রন দুটা প্রোটন ছেড়ে দিল, এই দুটা ইলেকট্রন নিচে নামতে থাকবে, ঠিক আছে না? এই দুটা ইলেকট্রন নিচে নামতে থাকবে। তিনটা জায়গায় সে প্রোটনকে পাম্প করবে, মানে স্পেসে। FMN একবার ইলেকট্রনকে যখন আয়রন সালফারে পাঠাবে তখন সে একবার হাইড্রোজেনকে এখানে পাঠিয়ে দিবে পাম্প করে, আরেকবার ম্যাট্রিক্স থেকে, দেখো আরেকবার সে ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেনকে নিবে, ইউবিকুইনন থেকে যখন সাইটোক্রোম বিতে ইলেকট্রন আসবে তখন ওই হারানো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে, শক্তি হারাচ্ছে, ওই হারানো শক্তিতে সে হাইড্রোজেনকে আরেকবার এখানে পাম্প করবে, তাহলে দুইবার পাম্প করা হলো। তৃতীয়ত, ইলেকট্রন যখন এই ইউবিকুইনন থেকে সাইটোক্রোম C1-এ আসবে তখন এই ইউবিকুইনন এখান থেকে দুটো হাইড্রোজেন গ্রহণ করবে, করে ওই হাইড্রোজেনকে সে কোথায় পাম্প করবে? ম্যাট্রিক্সে। তাহলে তোমাদেরকে আমি এরকম একটা প্রশ্ন করেছিলাম যে হাইড্রোজেন গ্রাহক মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হাইড্রোজেন গ্রাহক কয়টা আছে? তিনটা। একটা FMN, দুইটা হচ্ছে ইউবিকুইনন, একটা FMN, দুইটা হচ্ছে ইউবিকুইনন। ক্লিয়ার? এই FMN হাইড্রোজেনকে পাম্প করে, ইউবিকুইনন পাম্প করে। আর কি বলছিলাম? মোবাইল ক্যারিয়ার। এখানে মোবাইল ক্যারিয়ার হচ্ছে এই দুইটা, ইউবিকুইনন আর হচ্ছে সাইটোক্রোম C, এরা হচ্ছে মোবাইল ক্যারিয়ার বা সচল বাহক। ক্লিয়ার? এখন জিনিসটা খুবই সোজা। এই হাইড্রোজেন তিনবার আসছে না ভিতরে, একটা হাইড্রোজেন যদি এদিক দিয়ে বের হয়, এই F0 পার্টিকেল দিয়ে বের হয়, F1 পার্টিকেলে আসে, F1 পার্টিকেলে কি হয়? ADPর সাথে ফসফেট জোড়া দিয়ে কি তৈরি হয়? ATP তৈরি হয়। মাইন্ড ইট, ইলেকট্রনের কি হয়? ইলেকট্রন উপর থেকে নিচে আস্তে আস্তে সাইটোক্রোম A3, শেষ পর্যন্ত ইলেকট্রন A3 থেকে কার কাছে আসে? ম্যাট্রিক্সের মধ্যে থাকে হাফ অণু অক্সিজেন। এই অক্সিজেন হচ্ছে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং সে এখান থেকে কি করে? দুইটা প্রোটনকে গ্রহণ করে। তাহলে দুইটা প্রোটনকেও নেয়, আবার এদিক থেকে দুটা ইলেকট্রনকেও নেয়, নিয়ে কি বানায়? নিয়ে সে যেটা বানায় সেটা হচ্ছে পানি বানায়। সো ব্যাপারটা হচ্ছে এই যে ইলেকট্রন থাকে বলেই, এখানে অক্সিজেন থাকে বলেই ইলেকট্রনটা আসার সাহস করতে পারে এবং অক্সিজেন ইলেকট্রনকে গ্রহণ করে, সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা। ফলে ইলেকট্রন যখনই উচ্চ শক্তি স্তর থেকে নেমে নিচে আসতে থাকে তখন সে হাইড্রোজেনকে 3 টাইমস পাম্প করে। আর এই হাইড্রোজেনই তখন কি হয়? স্পেস থেকে, আন্তঃঝিল্লি অবকাশ থেকে আবার ম্যাট্রিক্সে ফেরত আসতে চায়। যখনই এই হাইড্রোজেন আয়নগুলো ম্যাট্রিক্সে ফেরত আসতে চায়, যখনই হাইড্রোজেন আয়নগুলো ম্যাট্রিক্সে ফেরত আসতে চায় তখনই কি তৈরি হয়? একটা করে ATP তৈরি হয়। এই ছিল গত দিনের পড়া।
আমি একটু রিভিউ করে দিলাম। তাহলে এভাবে 3 বার ঢুকছে না হাইড্রোজেন, তাহলে এ হাইড্রোজেন যখন একবার বের হবে তখন একটা এটিপি তৈরি হবে, আবার যখন এ বের হবে তখন আরেকবার এটিপি তৈরি হবে, আবার যখন এ বের হবে তখন আরেকবার এটিপি তৈরি হবে, অর্থাৎ এনএডিএইচ থেকে 3টা এটিপি হয়। কিন্তু গ্লাইকোলাইসিসের এনএডিএইচ থেকে 3টা এটিপি হবে না। গ্লাইকোলাইসিসের এনএডিএইচ থেকে 3টা এটিপি হয়, কিন্তু একটা এটিপি খরচ হয়ে যায়, নিট থাকে 2টা, এজন্য ওভারঅল 38 না বলে 36 বলতে হয়। আর FADH2 থেকে আমরা কি বলছিলাম, যে FADH2 থেকে খেয়াল করো, FADH2 থেকে কি হবে, ইলেকট্রনটা সোজা FADH2 থেকে ইলেকট্রনটা যাবে কোথায়, কমপ্লেক্স 2-তে, কমপ্লেক্স 2-তে, এটা আমাদের কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2-তে যাবে, কমপ্লেক্স 2 থেকে সরাসরি চলে যাবে ইউবিকুইনন। আর এই হাইড্রোজেন চলে যাবে সরাসরি কোথায়, এই যে হাইড্রোজেন চলে যাবে সরাসরি কোথায়, হাইড্রোজেন চলে যাবে ইউবিকুইনন। তার মানে FADH2 থেকে ইলেকট্রন গ্রহণ করলো কে, কমপ্লেক্স 2, আর হাইড্রোজেন গ্রহণ করলো কে, ইউবিকুইনন। এখন কমপ্লেক্স 2 ইলেকট্রনটা কাকে দিবে, ইউবিকুইননকেই দিবে। তার মানে ইউবিকুইনন এর দিক থেকে ইলেকট্রন পাইলো, দিক থেকে প্রোটন পাইলো, এখন সেই ইলেকট্রনকে নিচে ছেড়ে দেবে আর প্রোটনকে পাম্প করে দিবে। তাহলে FADH2 থেকে কয়বার প্রোটনকে পাম্প করার সুযোগ পাবা, 2 বার, সুতরাং 2টা এটিপি তৈরি হবে। আর NADH2 থেকে কয়বার হয়, 3 বার, সুতরাং 3টা হাইড্রোজেন যখন বের হতে চাইবে তখন 3 বার এটিপি তৈরি হবে। এই ছিল গতকালের পড়া। আসো আজকে আমরা নতুন পড়া পড়ি, দেখি পারি কিনা। আজকে আমরা পড়ব ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল আজকে আমরা পড়ব ক্রেবস সাইকেল। প্রথমে সরি ভাইয়া, ক্লাসের বাইরের টপিকে প্রশ্ন করতেছি। আমি এবার ঢাবিতে কি হয়েছে এক্সাম দিব, বায়োলজিতে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে 24টা চ্যাপ্টার। এক্সামের আগে 2-3 দিনের মধ্যে কিভাবে অল্প সময়ের মধ্যে চ্যাপ্টারগুলো রিভাইজ দিতে পারবো? আমার প্রায় 14-15, যদি কোনো ইফেক্টিভ ওয়ে থাকে বলবেন ভাইয়া। আমি SSC 20 ইম্পর্ট্যান্ট জিনিসগুলোই পড়তে হবে ভাই। তুমি আগে যখন পড়েছো, পড়ার সময় আমার মনে হয় তোমার মানে যেগুলা হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট, মানে একটা চ্যাপ্টারে থাকে না যে মূল জিনিস, যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখান থেকে যদি একটা MCQ হয় তাহলে MCQটা কি, সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কে, অক্সিজেন। এইরকম প্রত্যেকটা টপিক্স থেকে এরকম একটা করে বিষয় থাকে। হ্যাঁ, এই মূল টপিকসগুলো দেখতে পারো। তো আসো আমরা এবার ক্রেবস সাইকেলটা একটু শুরু করি। দেখো, ক্রেবস সাইকেল, এটার আরেকটা নামও তোমরা জানো। এটার আরেকটা নাম কি, সাইট্রিক অ্যাসিড সাইকেল। এটার আরেকটা নাম হচ্ছে বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল। গতদিন আমি এটা বলে দিয়েছি। বা এটা আরেকটা নাম আছে TCA সাইকেল, TCA সাইকেল। কেন TCA বলা হয়, কেন সাইট্রিক অ্যাসিড বলা হয়? কারণ ক্রেবস সাইকেলে আমি কিন্তু শেষ থেকে আগে যাচ্ছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট আগে পড়েছি, তার আগে আবার পড়তেছি এখন ক্রেবস। তো যাই হোক, সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয় কারণ এখানে প্রথম উৎপন্ন হয় সাইট্রিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিলিক মূলক থাকে, COOH, তাই এটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। রাজিবুর কেমন আছো ভাইয়া? ক্রেবস সাইকেল, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু শুরু করি ক্রেবস সাইকেল। আমি প্রথমে ক্রেবস সাইকেল পড়ানোর জন্য একটা ছন্দ ইউজ করি। ছন্দ আমি খুব একটা পক্ষপাতী না, সত্যিকার অর্থে আমি ছন্দের খুব একটা পক্ষে না, 2-1টা জায়গায় আমি ইউজ করি, তো এখানে আমি ইউজ করি। তো দেখো, প্রথমে নামটা দেখো, ও সাইট্রিক অ্যাসিড, তোমরা নিচে নিচে লিখবা ও সাইট্রিক অ্যাসিড, ও সাইট্রিক অ্যাসিড, এভাবে বলবা, ও সাইট্রিক অ্যাসিড, ও সাইট্রিক অ্যাসিড ইজ, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্স, অফকোর্স অফকোর্স ও সাইট্রিক অ্যাসিড, 3 বারে বললাম কিন্তু, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্স এ সিলি, সিলি stupid, oh citric acid
O citric acid is of course a silly stupid funny molecule. Silly stupid funny molecule. দেখা যাচ্ছে পুরা বোর্ড। হ্যাঁ রাজীব, তাই দেখ করো, দেখো তোমার তো লাগবে না যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তাহলে দেখো ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো, আমরা জাস্ট প্রথমে নামটা তোমাদেরকে মনে করালাম, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্স এ, এই পর্যন্ত ও সাইট্রিক অ্যাসিড 3টা নাম, ইজ অফকোর্স এ আরও 3টা, 6টা, লাস্টে 4টা, অফকোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। আচ্ছা এখন দেখো এই নামগুলো একটু লিখবো, যেমন ও সাইট্রিক অ্যাসিড, এটা দিয়ে নাম হবে, ইজে একটা নাম হবে, অফকোর্সে একটা নাম হবে, এতে একটা নাম হবে। ও সাইট্রিক অ্যাসিড ইজ অফকোর্সে সিলি স্টুপিড ফানি মলিকুল। ক্লিয়ার? নামটা দেখো, ওতে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বা আমি সংক্ষেপে লিখতে পারি অক্সালো অ্যাসিটেট। শোনো, যেটাই অ্যাসিড সেটা যখন দ্রবণে থাকে তখন তো বিশ্লিষ্ট হয়ে থাকে, যেমন পাইরুভিক অ্যাসিড, তুমি কি লিখতে পারো পাইরুভেট, ওরকম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা বইয়ে লিখাই আছে, আমি জন্য অক্সালো অ্যাসিটেট লিখলাম, ঠিক আছে, অক্সালো অ্যাসিটেট। যেমন ধরো সাইট্রিক, সাইট্রিক তো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না লিখে আমি লিখলাম সাইট্রেট, সাইট্রিক অ্যাসিড না লিখে আমি কি লিখলাম সাইট্রেট। এতে হচ্ছে অ্যাকোনাইটিক অ্যাসিড, আমি না লিখে কি লিখলাম অ্যাকোনাইটেট, অ্যাকোনাইটেট। এই নামটা মনে রাখাটাই একটা মুশকিলজনক ব্যাপার, অ্যাকোনাইটেট, ঠিক আছে, বা সিস অ্যাকোনাইটেট, দরকার নাই, অ্যাকোনাইটেট। আইতে কি আইসোসাইট্রিক অ্যাসিড বা আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট, আইতে হচ্ছে আইসোসাইট্রেট, ওতে হচ্ছে অক্সালো, অক্সালো সাকসিনিক অ্যাসিড বা অক্সালো সাকসিনেট, অক্সালো সাকসিনিক অ্যাসিড বা অক্সালো সাকসিনেট। এতে হচ্ছে এরকম লিখবা, এটা এরকম করে দিবা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড বা আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট। সিলি, সিলিতে হচ্ছে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, কোয়ে। স্টুপিডে হচ্ছে সাকসিনেট, সাকসিনেট, সাকসিনেট। ফানিতে হচ্ছে ফিউমারেজ, সরি ফিউমারেট, ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট। আর মলিকুলে হচ্ছে ম্যালেট, মলিকুলে হচ্ছে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড। তাহলে এই নামগুলো তোমাদের আগে লেখাটা জরুরি, ঠিক আছে? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ ভাই? পুরা বোর্ড দেখা যাচ্ছে? পুরা বোর্ড দেখা যাচ্ছে? তাহলে প্রথম স্টেপ তোমরা শিখে ফেললা, প্রথম স্টেপ তোমরা শিখলা হচ্ছে কি নামগুলা লিখা। ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। ও সাইট্রিক অ্যাসিড এভাবে পড়বা, ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। বুঝলা কিনা? তাহলে এখন দেখো ভাইয়া, খুবই সিম্পল বিক্রিয়াগুলো, এখন দেখো তোমাদের বিক্রিয়াগুলো আরো সোজা হয়ে যাবে। দেখো দেখো কি কালি দিদি, এই কালি দিদি, দেখো এখান থেকে কি তৈরি হবে, ওরে পৃথিবী, এখান থেকে কি তৈরি হবে দেখো সাইট্রেট। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, রাইট। এখান থেকে কি তৈরি হবে এটা, তাহলে এটা কয় নাম্বার বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া। এখান থেকে কি তৈরি হবে এটা, তাহলে এটা কয় নাম্বার বিক্রিয়া, 3 নাম্বার। এখান থেকে কি তৈরি হবে এটা, 4 নাম্বার বিক্রিয়া। এখান থেকে কি তৈরি হবে এটা, তাহলে কয় নাম্বার বিক্রিয়া, 5 নাম্বার বিক্রিয়া। এখান থেকে তৈরি হবে কি এটা, তাহলে কয় নাম্বার বিক্রিয়া, 6 নাম্বার। এখান থেকে তৈরি হবে কি এটা, তাহলে কয়টা বিক্রিয়া হলো, 7টা, 7টা হলো নাকি। তারপরে এখান থেকে কি হবে এটা, তাহলে কয়টা হলো, 8টা। এখান থেকে কি হবে এটা, তাহলে কয়টা হলো, 9টা। আর এইখান থেকে কি হবে, এইখান থেকে চলে যাবে একদম শুরুতে, একদম শুরুতে চলে যাবে। এইখান থেকে কি হবে এইটা, তাহলে এটা হচ্ছে 10 নাম্বার বিক্রিয়া না, এটা হচ্ছে কয় নাম্বার বিক্রিয়া, তাহলে এটাকে আমরা বলতে পারি 10 নাম্বার বিক্রিয়া।
ওকে, তাহলে 10 নাম্বার বিক্রিয়া। তাহলে টোটাল জিনিসটা কি বোঝা গেল? দেখো এখন আমি কিন্তু কাহিনী ঘটানো শুরু করব। অক্সালো অ্যাসিটেট না হয়ে অক্সালেট হলো কেন? আমি কি লিখেছি? অক্সালো অ্যাসিটেটই তো লিখছি ভাই। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটাকে লিখছি অক্সালো অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিড না লিখে লিখছি অ্যাসিটেট। ঠিক লিখিনি? আমি তো ভাই কেমিস্ট্রিতে দক্ষ, বুঝলা? ওকে, তাহলে আসো ভাইয়া আমরা শুরু করি। কি উৎপন্ন হবে এই পৃথিবীতে? দেখো কি কি উৎপন্ন হবে। প্রথম বলি, ভালো করে মনে রাখবা যে এই সিরিয়ালটা মনে রাখাটা একটা চ্যালেঞ্জ। আমি মনে রাখি খুব সহজেই। দেখো কীভাবে মনে রাখি। পানি ঢুকবে, প্রথমে পানি ঢুকবে, এই বিক্রিয়ায় পানি বের হবে। তাহলে পানি ঢুকলো, পানি বের হলো, আবার পানি ঢুকবে। সো 3 বার ঘটনাটা। পানি ঢুকলো, বের হলো, ঢুকলো, পানি ঢুকলো, বের হলো, ঢুকলো। ক্লিয়ার? ওকে, এরপরে কি হবে? একটা কার্বন ডাই অক্সাইড, সরি 4 নাম্বার বিক্রিয়া। এরপরে কি হবে? 4 নাম্বার বিক্রিয়ায় দেখবা একটা NADH উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? NADH প্লাস H প্লাস। 5 নাম্বার বিক্রিয়ায় দেখবা দুটো জিনিস উৎপন্ন হবে। একটা হচ্ছে NADH প্লাস H প্লাস হচ্ছে, আর সাথে দেখবে একটা কার্বন ডাই অক্সাইড হচ্ছে। আমি একটু বলে রাখি, তোমাদের হাসান স্যারের বইয়ে 2টা বিক্রিয়া গ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, মোট 8টা বিক্রিয়া আছে, আসলে 10টা বিক্রিয়া। আজমল স্যারের বইয়ে এটা 10টা বিক্রিয়াই আছে। তো যাই হোক, তাহলে NADH, তারপরে কি NADH এর সাথে কার্বন ডাই অক্সাইড গেল, NADH এর সাথে কার্বন ডাই অক্সাইড গেল। তাহলে এই গেল হচ্ছে তোমার সরি আমি ভুল লিখলাম, আগে এটা না, সরি, আই এম সো সরি, এটা ভুল করা যাবে না, অনলাইন ক্লাসে ভুল হলে বিপদ আছে। এখানে NADH একবার, এরপরে কার্বন ডাই অক্সাইড, 6 দুটো একসাথে হবে, NADH প্লাস H প্লাস এবং কার্বন ডাই অক্সাইড, এবং কি হবে? কার্বন ডাই অক্সাইড। বুঝলা? ক্লিয়ার? 7 নম্বরে জিটিপি তৈরি করবা। জিটিপি 7 নম্বরে কি তৈরি হবে? আগে জিটিপি বা এটিপিও তৈরি করতে পারো। তোমাদের বইয়ে এটিপি আছে, তবে প্রাণী কোষ, আমি এটা উদ্ভিদ কোষ হিসাবে দিচ্ছি তোমাদেরকে। আমি বলছিলাম কিন্তু এই কথাটা, যে উদ্ভিদ কোষ হলে তোমরা সরাসরি এটিপি দিতে পারো, তবে প্রাণী কোষ হলে জিটিপি হবে, জিটিপিটা এটিপি হয়। ক্লিয়ার? মন থাকে যেন। আর একটা কি, এখানে হচ্ছে FADH2 হবে, FADH2 হবে। ঠিক আছে, FADH2। সবশেষে আবার কি হবে? সবশেষে আবার এখানে পানি ঢুকবে। সবশেষে কি হবে? পানি ঢুকবে, আর লাস্টে একটা কি তৈরি হবে? NADH প্লাস H প্লাস তৈরি হবে। NADH প্লাস H প্লাস তৈরি হবে। তাহলে তোমরা কি বুঝলা? দেখো তো, তোমরা কোনো মানে মিল খুঁজে পাচ্ছ কিনা ব্যাপারটা দেখো দেখি। পানি ঢুকবে, বের হবে, ঢুকবে, তাহলে পানি ঢুকলো, বের হলো, ঢুকলো, কনডেনসেশন, ডিহাইড্রেশন, রিহাইড্রেশন। তার মানে কি? পানি ঢুকলো, পানি বের হলো, পানি ঢুকলো। ক্লিয়ার? তাহলে পানি ঢুকলো, বের হলো, বের হলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো NADH বের হলো, কার্বন ডাই অক্সাইড বের হলো, এরপরে দুটো একসাথে বের হলো, NADH কার্বন ডাই অক্সাইড, শেষ। NADH এর হিসাব শেষ। এবার তাহলে কি থাকলো? জিটিপি আর FADH2, জিটিপি বা এটিপি, তাহলে এটিপি আর FADH2 বের হলো। আর কি? আবার পানি ঢুকলো, আবার NADH। তাহলে NADH কয়বার? দেখো তো, NADH 3 বার না? এই দেখো, 4 একবার, 6 একবার, 10 একবার NADH তৈরি। তাহলে কয়টা NADH তৈরি হচ্ছে বলো তো? 3টা NADH না? কয়টা NADH? 3টা NADH। FADH কয়টা? একটা না? এটিপি কয়টা? একটা না? তোমরা তো তাই পড়ছো না, যে ক্রেবস চক্রে কি হয়? 3টা NADH প্লাস H প্লাস, একটা FADH2, আর একটা জিটিপি বা এটিপি, যাই বলো, আর একটা জিটিপি বা এটিপি। যদি তুমি উদ্ভিদ কোষ ধরো তাহলে সরাসরি এটিপি, উদ্ভিদ কোষ ধরলে সরাসরি এটিপি, আর প্রাণী কোষ ধরলে জিটিপি। তোমরা জানো, আমি অলরেডি কথা আগে বলেছি। বুঝছো? তাহলে হিসাব মিলছে? তাহলে তোমরা এভাবে মনে রাখবা, এটা বারবার প্র্যাকটিস করলেই চলে আসবে। হ্যাঁ, পানি ঢুকবে, বের হবে, ঢুকবে, শেষ। NADH কার্বন ডাই অক্সাইড, এবার দুটো একসাথে বের করে দাও, এবার এটিপি, এবার FADH2, শেষ। আবার পানি ঢোকাও, লাস্টে আরেকটা NADH, খতম। 10টা বিক্রিয়া মনে রাখতে হবে সিরিয়ালি। পানি ঢুকবে, বের হবে, ঢুকবে, শেষ। পানি কি হবে? ঢুকবে, বের হবে, ঢুকবে। প্রথমে ঢুকাবা, না ঢুকালে বের করবা কি করে? তাহলে প্রথমে ঢুকাবা, তারপরে বের করবা, তারপরে ঢুকাবা, শেষ।
তারপরে কি NADH, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে দুটো একসাথে বের করে দাও, তারপরে কি উৎপন্ন হবে এটিপি, তারপরে কি উৎপন্ন হবে FADH2, তারপরে কি ঢুকবে পানি, আবার লাস্টে NADH উৎপন্ন করো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বিষয়। এখন চোখ বন্ধ করিয়া এনজাইমের নামের কথা বলছি। চোখ বন্ধ করিয়া এনজাইমের নাম কি দিবেন? চোখ বন্ধ করিয়া দেখেন যেখানে NADH আছে, চোখ বন্ধ করিয়া সেখানে ডিহাইড্রোজেনেজ এনজাইম। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে ডিহাইড্রোজেনেজ এনজাইম দিতে পারি। ডিহাইড্রোজেনেজ, যেখানে H প্লাসের H2 মানে হাইড্রোজেনের ব্যাপার স্যাপার আছে। তাহলে এখানেও কি আছে? কার্বন ডাইঅক্সাইড আর NADH। এখানে অবশ্য একটা এনজাইম দিলেই হবে, ডিহাইড্রোজেনেজ। চোখ বন্ধ করে কি দিতে হবে? ডিহাইড্রোজেনেজ দিতে হবে। তাহলে যে তিন জায়গায় ডিহাইড্রোজেনেজ, তাহলে কথাবার্তা ছাড়া যে তিন জায়গায় NADH তৈরি হয়েছে, সে তিন জায়গায় আমি কি দিব? ডিহাইড্রোজেনেজ দিয়ে দিব, কথা শেষ। যে জায়গায় FADH2 তৈরি হয়েছে সে জায়গাতেও ডিহাইড্রোজেনেজ দিব, কথা শেষ। এনজাইম ডিহাইড্রোজেনেজ, কোনো কথাবার্তা রাখবে না, বুঝলা? চোখ বন্ধ করে ডিহাইড্রোজেনেজ দিয়ে দিবা, শেষ। কার্বন ডাইঅক্সাইড সিঙ্গেলি যেখানে তৈরি হয়েছে সেখানে ডিকার্বক্সিলেজ, সেখানে কি দিতে হবে? ডিকার্বক্সিলেজ। সেখানে কি দিবা বলো? ডিকার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইড যে জায়গায় বের হয়ে গেছে সে জায়গায় দিবা ডিকার্বক্সিলেজ এনজাইম। বাস হয়ে গেল না? ডিকার্বক্সিলেজ। অ্যাকোনাইটিক অ্যাসিড, এটা তোমাদের হাসান স্যারের বইয়ে নাই। অ্যাকোনাইটিক অ্যাসিডের আগে পরে, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়ায়, এখানে এনজাইমের নাম হবে অ্যাকোনাইটেস। এনজাইমের নাম কি হবে? অ্যাকোনাইটেস। শেষ। অ্যাকোনাইটেটের আগে পরে অ্যাকোনাইটেস। তাহলে থাকলো কি? খালি 1 নাম্বার থাকলো। দেখো, খেয়াল করে দেখো, 1 নাম্বার থাকলো আর এদিকে এসে 9 নাম্বার থাকলো। আরেকটা জিনিস বলে দিই, যে ফিউমারেট থেকে যখন ম্যালেট তৈরি হবে, এটা একটা হাই ভোল্টেজ MCQ। ফিউমারেট থেকে যখন ম্যালেট তৈরি হয় তখন এই এনজাইমের নাম হবে ফিউমারেজ। এটা একটা হাই ভোল্টেজ MCQ। ফিউমারেট থেকে যখন ম্যালেট তৈরি হবে তখন এই এনজাইমের নাম হচ্ছে কি? ফিউমারেজ। এটা পরীক্ষায় খুবই আসে, ফিউমারেজ। এটা পরীক্ষায় খুবই আসে। ফিউমারেট থেকে ম্যালেট যখন তৈরি হবে তখন এনজাইমের নাম কি? ফিউমারেজ। কথা তো শেষ। আর বাকি থাকলো কি বলো? এই যে 7 নাম্বার, এইখানে না 7 নাম্বার দেখো, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি করতেছো ভাইয়া, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি করতেছো। 7 নাম্বার বিক্রিয়া, খেয়াল করো, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি করতেছো। এটা একটা বাকি আছে। আর একটা বাকি আছে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রেট তৈরি করতেছো। তাহলে এখানে যেহেতু সাইট্রেট তৈরি করতেছো, এই 1 নাম্বার বিক্রিয়াটা খেয়াল করো, এখানে যেহেতু সাইট্রেট তৈরি করতেছো, এই এনজাইমটার নাম হবে সাইট্রেট সিনথেস। এখানে একটা এনজাইমের নাম দিলাম, বুঝলা? সাইট্রেট সিনথেস। এই এনজাইমের নামটা একটু ভিন্ন রকম, সাইট্রেট সিনথেস। দেখা যাচ্ছে? সাইট্রেট সিনথেস। এই এনজাইমটার নাম কি বলতো? সাইট্রেট সিনথেস। সাইট্রেট তৈরি করবে, তার নাম সাইট্রেট সিনথেস। আর এখানে সাকসিনাইল কোয়ে ভাঙবে। সাকসিনাইল কোয়ে ভেঙে কি হবে? সাকসিনাইল কোয়ে যেহেতু এখানে ভাঙবে, তাই এনজাইমের নাম হচ্ছে এখানে সাকসিনাইল। এনজাইমের নাম হলো সাকসিনাইল কোয়ে। এখানে কিন্তু সিনথেস না, এখানে কিন্তু সিনথেটেস। এই যে সিনথেটেস, এই এনজাইমের নামটা একটু মনে রাখতে হবে। শেষ। সাকসিনাইল কোয়ে সিনথেটেস। তাহলে এনজাইমের নাম কিন্তু কোনো জায়গায় ঝামেলা নাই। দেখো, এই মানে অ্যাকোনাইটেটের আগে পরে অ্যাকোনাইটেস দিলা। অ্যাকোনাইটেটের আগে পরে মানে কি? 2 আর 3 নাম্বার বিক্রিয়া। অ্যাকোনাইটেটের আগে পরে কি দিলা? অ্যাকোনাইটেস। কথা শেষ। আর যত জায়গায় NADH পাবা, যেমন স্যার NADH ডিহাইড্রোজেনেজ, কার্বন ডাইঅক্সাইড থাকলে ডিকার্বক্সিলেজ, NADH ডিহাইড্রোজেনেজ। এখানে অবশ্য কার্বন ডাইঅক্সাইডের জন্য আলাদা করে দেওয়া লাগবে না, ডিহাইড্রোজেনেজ বইয়ে দেওয়া নাই। তারপরে কি? FADH2 থাকলেও ডিহাইড্রোজেনেজ। ফিউমারেট থেকে ম্যালেট বা ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ফিউমারেজ। শেষ। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে যে জায়গায় সাকসিনেট তৈরি হবে আর যে জায়গায় সাইট্রেট তৈরি হবে। সাইট্রেট তৈরি হওয়ার সময় সাইট্রেট সিনথেস, আর সাকসিনেট তৈরি হওয়ার সময় সাকসিনাইল কোয়ে সিনথেটেস। এই দুটো একটু ভিন্ন রকম, ঠিক আছে? তাহলে এই এনজাইমের নামগুলো। আর একটা জিনিস একটু বলে দিই,
এখানে 2 নাম্বার 4 নাম্বার এবং 2 3 4, এখানে 2 3 4 এবং 8 9 10 এই বিক্রিয়াগুলো উভমুখী। 2 3 4 8 9 10 লিখে রাখতে পারো। 2 3 4 এই বিক্রিয়াগুলো উভমুখী। 2 3 4 2 2 3 4 আর নিচের দিকে হলো 8 9 10। 2 3 4 আর নিচের দিকে হচ্ছে 8 9 এবং 10 10, তাহলে 10 এদিকে দিলেই হবে নাকি? 10 এই বিক্রিয়াগুলো হচ্ছে উভমুখী। 2 3 4 8 9 10 লিখে রাখতে পারো। 2 3 4 8 9 10, 2 3 4 আর 8 9 10 এরা হচ্ছে কি উভমুখী। আর একটা হিসাব বলবো, হিসাব বলেই পড়া শেষ। খেয়াল করো তো ভাই, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, দেখো মনোযোগ দিয়ে দেখবা। তোমরা কি পড়ছিলে এর আগে পৃথিবীতে? গ্লুকোজ না, C6H12O6। গ্লুকোজ থেকে কি তৈরি হয় বলো? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় না? পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3 পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে না? কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। খেয়াল করো, এই অ্যাসিটাইল কোয়ের অ্যাসিটাইল অংশটা এখানে বিক্রিয়ার মধ্যে প্রবেশ করে, অ্যাসিটাইল অংশ, অ্যাসিটাইল অংশ। আর কোয়েটা ফেরত যায়, কোয়েটা সাইটোপ্লাজমে ফেরত যায়। তাহলে অ্যাসিটাইল অংশটা ঢোকে, তাহলে অ্যাসিটাইল অংশটা খেয়াল করে, অ্যাসিটাইল অংশটা বিক্রিয়ার মধ্যে ঢোকে। এই অ্যাসিটাইল অংশটা হচ্ছে 2 কার্বন। অ্যাসিটাইল অংশটা কয় কার্বন? 2 কার্বন। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন? 4 কার্বন। তাহলে 2 আর 4 মিলে কয় কার্বন হলো? তাহলে সাইট্রেট কয় কার্বন? 2 আর 4 মিলে কয় কার্বন হলো? সাইট্রেট হলো 6 কার্বন। তাহলে এটা অনেক সময় আসে, সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6। অ্যাকোনাইটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6। আইসোসাইট্রেট কয় কার্বন? 6। তারপরে অক্সালো সাকসিনেট কয় কার্বন? 6। বুঝতে পেরেছো? যেই একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, পরের যৌগটা কয় কার্বন হয়ে যাবে? 5 কার্বন। ক্লিয়ার? 5 কার্বন হয়ে যাবে। পরের যৌগটা কয় কার্বন হবে? 5 কার্বন। আর একটা ছেড়ে দিয়েছে, তাহলে কি হবে? আরেকটা ছেড়ে দিয়েছে, তাহলে সাকসিনাইল কোয়ে এখানে কয় কার্বন হবে? 4 কার্বন। সাকসিনাইল কোয়ে তাহলে কয় কার্বন বলো? 4 কার্বন। সেম। তারপর এরপর আর চেঞ্জ নাই, 4 কার্বন 4 কার্বন, এটা 4 কার্বন। বুঝতেছো? এগুলো সবই কি? 4 কার্বন। এবং ম্যালেট থেকে যে যৌগটা তৈরি হবে সেটাও 4 কার্বন। সেই যৌগটার নাম কি? অক্সালো অ্যাসিটেট। বুঝতেছো এটা কেন 4 কার্বন? এটা কেন 4 কার্বন? তাহলে এই যৌগটা কয় কার্বন? 4 কার্বন। তাহলে বুঝলা? তাহলে এই দেখো, 4 কার্বন অক্সালো অ্যাসিটেট আর 2 কার্বন হচ্ছে অ্যাসিটাইল। এই 4 আর 2 মিলে সাইট্রেট হলো 6 কার্বন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে সাইট্রেট কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিটেট কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন? 2 কার্বন। তাহলে এই হচ্ছে 4 আর 2 6 6 6 6। এই 6 6 করে নামতে নামতে 2 বার যখন কার্বন ডাইঅক্সাইড হারাবে তখন হয়ে যাবে আবার 6 থেকে 2টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে 5 কার্বন হয়ে, এই 4 কার্বন হয়ে যাবে। এই 4 কার্বন দিয়ে আবার ঘুরে ওখানে যাবে। এই হচ্ছে আমাদের ক্রেবস চক্র। দেখো দেখি ক্রেবস চক্র নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ক্রেবস চক্র নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অনেক বিক্রিয়া, কি করবা? ক্রেবস চক্র নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি এখন লাস্ট আরেকটা টপিকসে যাব, একটা টপিকস পড়ালেই শেষ। আর একটা চক্র পড়াবো, এটা পড়ালেই শেষ। গ্লাইকোলাইসিস পড়ালেই শেষ। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটা আসলে তোমাদের লাগবে না, তাই পড়াচ্ছি না। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এই চ্যাপ্টারগুলো এমন যে এখানে গল্প করার সুযোগ কম, এখানে শুধু পড়াইতে হবে। তাহলে মনে রাখার ধরনটা কি বলছি, এভাবে তোমরা মনে রাখতে পারো। এক একজনে ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ করছে সিলি স্টুপিড ফানি মলিকুল, শেষ। ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ সিলি, ওতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। সাইট্রিক অ্যাসিড সাইট্রেট, আইতে অ্যাকোনাইটেড, আইতে আইসোসাইট্রেট, অতে হচ্ছে অক্সালো সাকসিনেট, আইতে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, সিলিতে সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, শেষ। একদম সিরিয়ালি ধাপ 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 করে মুখস্থ করে রাখতে হবে। অক্সালো অ্যাসিটেট, সাকসিনেট, অ্যাকোনাইটেড, আইসোসাইটেট, অক্সালো সাকসিনেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, লাস্ট।
হ্যাঁ, বাদ বাকিগুলো একমুখী, 2 3 4 এবং 8 9 10 উভমুখী, তাহলে বাদ বাকিগুলো একমুখী। শেষ। আর একটা চক্র পড়াচ্ছি, নাম কি? আর একটা চক্রের নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভাঙা, তাই তো? তো তোমরা তো জানো, দেখো তো আমি সংক্ষেপে লিখতেছি, দেখো গ্লুকোজ থেকে কি তৈরি হয় জানো তো? আর একটা গ্লুকোজ হয়। গ্লুকোজ থেকে যে গ্লুকোজটা হয় কিছুই না, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। মনে রাখতে পারো কিনা দেখো তো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। ভাই আরেকবার ফুলটা পড়াবেন? উম্মে তাসমিয়া সানজু, আরেকবার যদি বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আপু, তুমি একটু পরে রেকর্ডিংটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা বোটানি ক্লাস, নট রসায়ন। ভৈরবী, বুঝতে পারছো? হাসান স্যারের বইয়ের সাথে বিক্রিয়ার নাম্বার মিলল না। হ্যাঁ, টোটাল 10টা বিক্রিয়ার মধ্যে 2 3 4 আর 8 9 10 এইগুলো উভমুখী। না, 10টা একমুখী না। আচ্ছা, আমি তো ভুল লিখলাম রে, আমি তো মনে হয় ভুল লিখলাম। 2 3 4 আর 8 9 10, না ঠিকই লিখছি, 2 3 4 8 9 10, ঠিকই লিখছি। ভাইয়া তোমার ক্লাসগুলো সত্যি বেস্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে ভালো করে একটু পড়ো, তাহলেই আমার প্রাপ্তি। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটা 1 মিনিটে হয়ে যাবে। দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ, এবার দেখো এখান থেকে তৈরি হবে কি, দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ হলো। ফ্রুক্টোজ থেকে কি তৈরি হবে, দেখো এখানে ফ্রুক্টোজে একটা ফসফেট আছে, আরেকটা ফসফেট দিব, তাহলে কি হবে 1 6 20 ফসফেট। এই যে 20 ফসফেট হলো। তাহলে গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, যতবারই পরের বার বলবো একটা করে ফসফেট বেশি হবে। যেমন এখানে গ্লুকোজের পরে আবার গ্লুকোজ নাম নিছি, একটা ফসফেট বেশি, এই জন্য 6 নম্বরে ফসফেট। এখানে গ্লুকোজে কোনো ফসফেট ছিল না, এখানে গ্লুকোজের 6 নম্বরে ফসফেট যুক্ত হয়েছে। শেষ। এবারে ফ্রুক্টোজে এখানে খালি 6 নম্বরে ফসফেট ছিল, যেই পরে আরেকবার ফ্রুক্টোজ বললাম, একে আরেকটা ফসফেট যুক্ত হলো। 1 এবং 6 দুই জায়গায় ফসফেট আছে, তাই নাম কি 20 ফসফেট। শেষ। তাহলে গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ। দেখো এবার ঢাপসে পাগল, খেয়াল করো, গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ঢাপসে পাগল। এবারে ঢাপ, এবারে যেটা বলতেছি ঢাপ, DHAP, ঢাপসে পাগল। আচ্ছা পাগলটা এদিকে লিখি, সরি, পাগল। মনে করো 3 পাগলের হলো মেলা নদে এসে, ও মন নদে এসে তারা কেউ যাইস নাই পাগলের সাথে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। ঢাপ। এই শোনো, একটু মানে মন খারাপ করো না, আমি একটু কি করে বলতেছি, ঢাপ খেয়ে পাগল হয়ে যাও। মানে অনেক বলে না যে ঢাপ খেয়ে পাগল হয়ে গেছে, ঢ বলে না ট বলে বা ঠ বলে, তো যাই হোক ঢাপ খেয়ে পাগল হয়ে গেছে। তো আমি ভেবে পড়ি গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল, গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল, গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল হয়ে গেছে না? গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল, গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল। বইয়ের নাম দেখে লিও, এটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, 3 কার্বন বিশিষ্ট যৌগ। এই পাগলও কয় কার্বন? 3 কার্বন। হলো? তাহলে গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল। এরপরে কি হবে বলো? এরপরে দিবা হচ্ছে, এরপরে কি হবে দেখো, এরপরে দিবা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ঢাপসে পাগল, 3 পাগল, তাই না? এরপরে কি হবে দেখো, 1 3 আরেকটা ফসফেট যুক্ত হবে, 1 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1 3 বি পাগা, 1 3 বি পাগা, 1 3 বি পাগা, আমি এভাবে মুখস্থ রাখি, 1 3 বি পাগা। এরপরে একটা ফসফেট হারাবে, 3 পাগা, 3 পাগা, 3 পাগা, 1 3 বি পাগা, 3 পাগা, তারপর 2 পাগা, তারপরে কি পাগা, 2 পাগা, 2 পাগা, 1 3 বি পাগা, 3 পাগা, 2 পাগা, পাপ্পা 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 পা পাপা পা। শেষ। এই এখন নামগুলা বলি, তাহলে এই নামগুলা বলতে পারবা? 1 3 বি পাগা, 3 পাগা, 2 পাগা, পাপা পা। 1 3 বি পাগা মানে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস ফসফো কেন? 2টা ফসফেট, 1 আর 3 এ ফসফেট আছে, মূল যৌগটা তাহলে কি গ্লিসারিক অ্যাসিড।
তারপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 নম্বরে ফসফেট আছে, তাই নাম হচ্ছে 3 ফসফো। তার মানে কি গ্লিসারিক অ্যাসিডের এখানে 2টা জায়গায় ফসফেট ছিল, পরের যৌগে একটা জায়গায়, তার মানে একটা ফসফেট বের হয়ে গেছে। আচ্ছা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বরে ফসফেট ছিল, এখানে কয় নম্বরে চলে আসছে 2 নম্বরে, তার মিউটেশন হয়েছে। ফসফেট ছিল 3-এ, এখন চলে আসছে 2-এ, মিউটেশন হয়েছে। আচ্ছা এরপরে কি তৈরি হয়েছে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ওইখান থেকে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড। তাহলে আমাদের টার্গেট কি? ওখানে টার্গেট কি? পাইরুভিক অ্যাসিড তৈরি করা। তাহলে পাইরুভিক অ্যাসিড তৈরি করার টার্গেট। তাহলে আমরা কি পড়লাম বলো দেখি ভাই, আমরা কি পড়লাম? একটা লাইনের জন্য আমি নিচে দেখো আমরা কি পড়লাম, দেখো এই সবার আগে এখানে যেটা পড়তে হয়, সবার আগে যেটা পড়তে হয়, নামটা মনে রাখা খুবই সোজা। দেখো আমি বলি, দেখো দেখো গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। পারবা না? এই পারবা না? দেখো তো গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। একদম সিরিয়ালি ধাপ করে 1 সেকেন্ডে হয়ে যায়। গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। পারবা না? পারবা কি না বলো? লাস্ট আর একবার বলতেছি, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। পারবা না ভাইয়া? বাউল সং ভালো পারবেন, নাইস ভয়েস। হ্যাঁ হ্যাঁ, আমার ভয়েস আসলে ভালো না, বাউলদের গলা তো ভালো না। হ্যাঁ প্রায় র্যাপ সং, ইয়েস। গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। পারবা না ভাইয়া? গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। পারবা না? একদম মুখস্থ করে ফেলাবা, জীবনে কোনোদিন ভুল হবে না। গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। বুঝছো? গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুকটোজ ফ্রুকটোজ, ঢাপসে পাগল 1 3 বি পাকা 3 পাকা 2 পাকা পা পা পা। হয়ে গেল। এখন দেখো তোমাকে আমি দেখাই ঘটনাটা কি ঘটছে। শোনো, এখানে আমরা বলি না গ্লাইকোলাইসিসে 2টা এটিপি খরচ হয়। কোথায় কোথায় খরচ হয়? দেখো 2টা জায়গায় খরচ হয়। এই যে এই জায়গায় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরিতে এই জায়গায়, সরি এই জায়গায় একটা কি লাগে, এই জায়গায় একটা ফসফেট লাগে। কোত্থেকে আসবে ফসফেট? এটিপি ভাঙে। এই যে এটিপি ভেঙে এখানে এডিপি হয় 1। আর এই যে ফ্রুকটোজ থেকে যখন ফ্রুকটোজ হয় তখন এখানে আরেকটা ফসফেট লাগবে। কোত্থেকে আসবে? এটিপি। এই তো এটিপি ভেঙে এডিপি হবে, তাহলে একটা ফসফেট মুক্ত হয়ে যাবে, ওই ফসফেটে জোড়া দেবো, শেষ। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে খরচ হলো কয়টা এটিপি? 2টা এটিপি পেয়ে গেছো খরচ। আচ্ছা এবার উৎপন্ন হবে কয়টা এটিপি? 4টা। হিসাবটা সোজা, দেখো এই যে 1 3 বি পাগা থেকে 3 পাগা হবে, খেয়াল করো 1 3 বি পাগা থেকে 3 পাগা হবে লাভ। তাহলে লাভ যখন আমি করব, দেখো এখানে 1 3 থেকে 3 পাগা, তাহলে একটা ফসফেট 1 নম্বরে ফসফেট বের হয়ে গেল না? ওই ফসফেটকে গ্রহণ করবে কে? এডিপি। গ্রহণ করে কিসে পরিণত হবে? এটিপিতে পরিণত হবে। লাস্টে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মানে কি ফসফেট আছে তো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড লাস্টে কি হলো? পাইরুভিক অ্যাসিড হলো। তাহলে ফসফেটটা হারালো না? ওই ফসফেটটা গ্রহণ করবে কি? এডিপি। গ্রহণ করে কিসে পরিণত হবে? এটিপিতে পরিণত হবে, শেষ। তাহলে কয়টা এটিপিতে হলো? 2টা না? তাহলে দেখো পাগল থেকে 2টা এটিপি হলো। আবার খেয়াল করো এই ঢাপ আবার পাগল হবে, তাহলে আরো 2টা এটিপি। তাহলে মোট কয়টা এটিপি? 2 2 4টা এটিপি তৈরি হবে। বুঝতেছো? তাহলে এই কারণে গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয় 4টা, খরচ হয় কয়টা? 2টা। তাহলে নিট কয়টা? 2টা। বুঝেছো? আচ্ছা এবার আসো আরেকটা জিনিস কি তৈরি হয়? 2টা NADH2 তৈরি হয় না? তাহলে NADH টা কোথায় তৈরি হয়? এই যে দেখো এই জায়গাটায় ভাইয়া, এই জায়গাটায় NADH তৈরি হয়। এই জায়গাটায় যখন পাগল 1 3 বি পাগা হয় তখন কি হয়? এই পাগল যখন 1 3 বি পাগা হয় তখন একটা NADH তৈরি হয়। এই যে দেখো তখন একটা কি তৈরি হয়? NAD+। তখন একটা NAD প্লাস, একটা ফসফেটও থাকে, অবশ্য একটা ফসফেটও থাকে এখানে। NAD প্লাস কি করে? NADH প্লাস H প্লাসে পরিণত হয়। বুঝতে পেরেছ? তাহলে পাগল যখন অ্যাসিড হয় তখন সে পাগলের কাছ থেকে হাইড্রোজেন তুমি কি করছো? পাগলের কাছ থেকে তুমি হাইড্রোজেন ছিনতাই করছো, এজন্য পাগল কি হয়ে গেল? আবার ভালো হয়ে গেল। ভালো হয়ে কি হয়ে গেল? অ্যাসিড হয়ে গেল, ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পারছো? সাথে একটা ফসফেট যুক্ত করেছো ও 1 নম্বরে, এজন্য 3 ছিল, 3 সাথে আবার 1ও যুক্ত হলো, 1 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে যাই হোক, তাহলে মোট NADH কয়টা হবে? এখানে একটা দেখাচ্ছ এখান থেকে, তাহলে ঢাপ যখন পাগল হবে তখন আবার একটা বিক্রিয়া তো হবে, তখন আরেকটা NADH। তাহলে মোট NADH হবে 2টা, NADH হবে 2টা, আর ATP হবে 2 2 4টা, শেষ। এনজাইমগুলোর নাম খুবই সোজা। যত জায়গায় ATP আছে চোখ বন্ধ করিয়া
যত জায়গায় এডিপি আছে ভাইয়া চোখ বন্ধ করিয়া সেই সব জায়গায় কাইনেজ বসাইবা। যত জায়গায় এটিপি উৎপন্ন মানে এটিপির ব্যাপার আছে কাইনেজ বসাবা। যেমন এখানেও কাইনেজ, এখানে কি বসাবা? কাইনেজ, কোনো কথা হবে না, কাইনেজ। ক্লিয়ার? কাইনেজ। এখানেও কি হবে না, কোনো কথা হবে না, কাইনেজ, কোনো কথা হবে না, কাইনেজ। যেখানে এটিপির ব্যাপার আছে কাইনেজ বসাও। চোখ বন্ধ করে কাইনেজ, চোখ বন্ধ করে কি? কাইনেজ, চোখ বন্ধ করে কি? কাইনেজ। তাহলে কাইনেজ কয় জায়গায় দিবা? 4 জায়গায়। তো কাইনেজ দিবা, নামটা কি দিবা? যেমন এটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, যেমন এটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, এটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এরকম কাইনেজের নাম আছে। যেমন ধরো তুমি যদি এই কাইনেজের নাম দাও তাহলে গ্লুকোজ, গ্লুকোজটা হচ্ছে একটা হেক্সোজ, তাহলে এটার নাম কি? হেক্সোকাইনেজ। এটার নাম কি? হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ। বুঝতে পেরেছো? যেমন এটার নাম কি? ফসফোফ্রুক্টো, তাহলে এখানে ফসফেট আছে ফ্রুক্টোজের সাথে, তাহলে নাম কি হবে? ফসফোফ্রুক্টো, ফসফোফ্রুক্টো। নামটা কি খুব কঠিন? ফসফোফ্রুক্টো কাইনেজ। শেষ। যেখানে NADH আছে চোখ বন্ধ করে সেখানে কি দিবা? যেখানে NADH আছে সেখানে ডিহাইড্রোজেনেস, তাহলে এখানে পাগল, পাগল কি হবে? ডিহাইড্রোজেনেস, পাগল ডিহাইড্রোজেনেস। মানে কেন কোনটা দিচ্ছে একটু বুঝে লিও। পাগল ডিহাইড্রোজেনেস, হাইড্রোজেন বের করে দিচ্ছে পাগলের কাছ থেকে, পাগল ডিহাইড্রোজেনেস। কথা শেষ। যখন পাগল তৈরি করবা তখন এনজাইমের নাম কি দিবা? তখন এনজাইমের নাম দিবা অ্যালডোলেজ, এটা পরীক্ষায় আসে। এটার নাম দিবা অ্যালডোলেজ, অ্যালডোলেজ, এটা পরীক্ষায় আসে পাগল তৈরির সময়। ফ্রুক্টোজ থেকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে অ্যালডিহাইড এবং অ্যাসিটন তৈরির সময় কি কোন এনজাইম ব্যবহার হয়? অ্যালডোলেজ, পরীক্ষায় আসে। অ্যালডোলেজ, অ্যালডোলেজ। দেখো এই গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি করবে, এটা একটা সমানুকরণ বিক্রিয়া না? সমানুকরণ বিক্রিয়া হলে কি লিখবা? আইসোমারেজ। সমানুকরণ বিক্রিয়া হলে কি লিখবা? আইসোমারেজ। তাহলে তুমি এখন আইসোমারেজটার নামটা দিতে পারো, আইসোমারেজটার নামটা কি দিতে পারো? ফসফোগ্লুকো আইসোমারেজ। ফসফেট আছে গ্লুকোজ আছে, তাহলে কি দিবা? ফসফোগ্লুকো, ফসফোগ্লুকো আইসোমারেজ দাও, অসুবিধা নেই। আচ্ছা এই পারে লিখতেছিলাম নাকি? এনজাইম আমার কোথায় গেল? হইল ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ, আইসোমারেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ। বুঝতেছো? তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি করবা, তাহলে কি লাগবে? আইসোমারেজ। তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ দাও, সমস্যা নাই। এখান থেকে অ্যালডিহাইড তৈরি করবে, অ্যালডোলেজ দাও। আচ্ছা এখানে যখন সমানুকরণ বিক্রিয়া হচ্ছে তখন এখানে কি দিবা? এখানে সমানুকরণ যখন বিক্রিয়া হচ্ছে, এখন ফোন ধরা যাবে না। এখানে যখন সমানুকরণ বিক্রিয়া হচ্ছে এটার নাম কি? এখানে তাহলে আইসোমারেজ দিতে হবে, আইসোমারেজ, আইসোমারেজ। কথা শেষ। আচ্ছা আর কোথায় বিক্রিয়া আছে দেখো? এই 3 থেকে 2-তে আসছে ফসফেট, তাহলে এখানে নাম কি দিবা বলো? 3 থেকে 2-তে আসছে, তাহলে মিউটেশন হয়েছে না? মিউটেশন হয়েছে না? তাহলে কি নাম দিবা? ফসফোগ্লিসারো মিউটেজ। আমি সংক্ষেপে লিখলাম, যাও মিউটেজ, মিউটেজ। তোমরা বইয়ে দেখবা ফসফোগ্লিসারো মিউটেজ লেখা আছে। যখন ইনল তৈরি হবে, ইনল, ইনল, ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড, তখন এনজাইমের নাম কি হবে? ইনলেজ। শেষ। জি আমার বাড়ি রাজশাহী। ক্লাস কখন শুরু হয় তোমরা জানো? এটা তোমাদের মানে সায়েম ভাইদের ব্যর্থতা, তোমাদেরকে জানাতে পারেনি, অথবা তোমাদের ব্যর্থতা, তোমরা জানোনি। তাহলে এই ছন্দটা তোমরা কিভাবে বুঝলা? তাহলে তোমাদের খালি মনে রাখতে হবে কিচ্ছু না, চোখ বন্ধ করে বলবা গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1 3 বিপাকা 3 2 পা। ও সাইট্রিক অ্যাসিড ইজ অফ কোর্স এ সিলি স্টুপিড ফানি মলিকুল। বুঝতে পেরেছো কিভাবে পড়বা? গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1 3 বিপাকা 3 পাকা 2 পা। তোমরা আমার সাথে সাথে বললে, আমার যখন ক্লাসে সরাসরি সামনাসামনি ছেলে পেলে বসে থাকে, আমি এটা কয়েকবার বলাই, এখানে এভাবেই বলাই। বলো গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1 3 বিপাকা 3 পাকা 2 পাকা পা। ওরা বলেও মজা পায়। গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1 3 বিপাকা 3 পাকা 2 পা। যখন জোরে জোরে বলাই, আস্তে আস্তে বিট বাড়তে থাকে, তাহলে অটোমেটিক হয়ে যায় গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1 3 বিপাকা 3 পাকা 2 পাকা পা। 1 মিনিটে গ্লাইকোলাইসিস শেষ হয়ে যায়। বুঝতে পারছো? পুরো কোর্সে থাকবো না এই কারণে থাকবো না, তোমাদের উপস্থিতি দেখো মাত্র 62 জন। তাহলে পুরো ক্লাসে কীভাবে থাকবো বলো? আজকের ক্লাসটা শেষ করে দিই আপাতত। যে পর্যন্ত পড়াচ্ছি সেই পর্যন্ত তো ক্রিস্টাল ক্লিয়ার দিতে হবে।
যেন মনে রাখো। অ্যাটলিস্ট তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য আমাকে মনে রাখবা, এবং তোমাদের পরীক্ষায় যেহেতু গ্লাইকোলাইসিসটাই বেশি আসে, গ্লাইকোলাইসিসের জন্য তোমরা আমাকে মনে রাখবা যে গ্লুকোজ ফ্রুক্টোজ ঝাপসে পাগল 1,3 বিপাকা 3 পাকা পা এটুক যে ব্যাপার। যত জায়গায় এটিপি তত জায়গায় কাইনেস, কোনো কথাবার্তা হবে না। যত জায়গায় এটা যেখানে এনএডিএইচ সেখানে ডিহাইড্রোজেনেস, যেখানে ইনল সেখানে ইনলেস, যেখানে আইসোমার সেখানে আইসোমারেস। বুঝো না এই কথাটা? যেখানে মিউটেশন সেখানে মিউটেজ, ঝামেলা শেষ। যেখানে পাগল সেখানে অ্যালডোলেস। এই তো, খুবই সিম্পল। তাহলে পারবা না ভাই? পারবা, ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো শেষ। ও আরেকটা জিনিস এখানে লাগে যে গ্লাইকোলাইসিসের 1 নাম্বার 3 নাম্বার এবং 9 নাম্বার উভমুখী, তাহলে বাদ বাকি সবাই কি একমুখী? সরি, 1, 3 আর 9 বাদে বাদ বাকি 1, 3 আর 9 একমুখী। মনে রাখো এটা 1, 3 আর 9 হচ্ছে, এটা একটু মনে রেখো, 1, 3 নাম্বার আর 9 নাম্বার, মোট 9টা বিক্রিয়া হয়। এই 3টা একমুখী। আগের বার যখন লিখছি তখন লিখছি উভমুখী, এবার লিখলাম একমুখী। তাহলে 1, 3 আর 9, বাদ বাকিগুলা 2, এটা তো 3, এগুলা সব উভমুখী। হ্যাঁ, এগুলা সব উভমুখী বিক্রিয়া। আমার কি হলো? এগুলা সব উভমুখী বিক্রিয়া, শুধু লাস্টেরটা, ফার্স্টেরটা, লাস্টেরটা আর 3 নাম্বারটা। হ্যাঁ, ফার্স্টেরটা, লাস্টেরটা, 3 নাম্বারটা একমুখী বিক্রিয়া। তাহলে পারবা? বানান ভুল করছি। পাগল তোর ফুল নাম কি? আচ্ছা, পাগলের ফুল নাম হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, বা তুমি এভাবে বলতে পারো গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। তোমরা এভাবে উচ্চারণ করতে পারো, G3P এভাবে উচ্চারণ করতে পারো, গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। আমি এটা বলি না, এটা ঝামেলা হয়, আমি ওইটাই বলি, পাগলই বলি, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। যাই হোক, গ্লিসারঅ্যালডিহাইড মূল যৌগটা হচ্ছে অ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড, যার 3 নম্বরে ফসফেট আছে। তুমি চাইলে এটাকে পরেও বলতে পারো গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট, তাও হবে। গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট বা 3 পাগল বললে মনে থাকা সুবিধা। গ্লুকোজ ফ্রুক্টোজ ধাপসে পাগল, এজন্য আমি পাগল বলি। ভাইয়া প্লিজ থাকেন। আচ্ছা ভাইয়া, অনেক সময় আছে, এগুলো নিয়ে পরে কথা। এই বোর্ডের নাম কি? এই বোর্ডের নাম হচ্ছে, এটা হচ্ছে ডনভিউ। এটা হলো একটা স্মার্ট বোর্ড। যখন বাংলাদেশের স্মার্ট বোর্ড কেউ চোখেই দেখেনি, তখন আমরা স্মার্ট বোর্ড ব্যবহার করা শুরু করেছি। এখন তো অনেকেরই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আশা করি পারবা। তাহলে বলো, কারো গ্লাইকোলাইসিস নিয়ে কোনো সমস্যা আছে? ক্রেবস সাইকেল নিয়ে কোনো সমস্যা আছে? কারো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি আর একটা ছোট্ট পড়াবো, পড়িয়ে আজকের ক্লাস শেষ করে দিব। এটা হচ্ছে অবাধ শ্বসন। আশা করি প্রবলেম থাকার কথা না। আমি অ্যাজ এ স্টুডেন্ট ভাই, আমি তো ছাত্র হিসাবে চিন্তা করে দেখেছি যে ছেলে মেয়ে কোন জায়গায় প্রবলেম ফেস করে। তবে পরীক্ষায় বেশি আসে যে জায়গাগুলো মনে রেখো, যেমন ধরো ক্রেবস সাইকেল থেকে ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ফিউমারেট ম্যালেট, ওই জায়গায় কি এনজাইম লাগে? ওই জায়গায় লাগে ফিউমারেজ এনজাইমটা একটু ভিন্ন রকম, এটা স্যারদের খুব পছন্দ। যেখানে NADH তৈরি হবে সেখানেই তোমরা ডিহাইড্রোজেনেস বসাবা, যেখানে কার্বন ডাইঅক্সাইড সেখানে ডিকার্বক্সিলেস, কথাবার্তা শেষ। এইভাবে পড়বে। অ্যাকোনাইটেটের আগে পরে অ্যাকোনাইটেস, সাইট্রেট তৈরি করবা সিনথেস দিয়ে, আর সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, ঝামেলা শেষ। ওইখানে এনজাইম হয়ে গেল। বুঝতে পারলে? ওরাও মনে রাখা শুধু, পানি ঢুকবে বের হবে, NADH বের হবে, কার্বন ডাইঅক্সাইড বের হবে, দুটো একসাথে বের করবা, এরপর ATP বের করবা, এরপরে কি বের করবা? FADH2 বের করবা, তারপর আবার পানি ঢুকে আরেকবার NADH2 করে ছেড়ে দেবা, শেষ। মাশাআল্লাহ। শর্ট কোর্স মানে শর্ট টিপস বলে কিছু নাই ভাই। আসলে পড়াশোনা তো আসলে একদিনের বিষয় না, এটা দীর্ঘদিনের বিষয়। হ্যাঁ, একটা মানুষের সাথে 6-7 মাস তুমি যদি একটা সাবজেক্ট নিয়ে লেগে থাকো, দেন তোমার একটা কি তৈরি হবে, ওই সাবজেক্টের প্রতি একটা দখল তৈরি হবে। হ্যাঁ, যদি সে মানুষটার ওই সাবজেক্টের প্রতি দখল থাকে। তো আসো অবাধ শ্বসন। অবাধ শ্বসনে আমরা কি জানি বলো? অবাধ শ্বসনে আমরা যেটা জানি যে এক অণু গ্লুকোজ থেকে, প্রথম ধাপ কথা বলছি, এখন প্রথম ধাপটা এখানেও গ্লাইকোলাইসিস। তাহলে প্রথম ধাপে কি হয়? আমি প্রথম ধাপের কথা বলছি। সবাধ শ্বসন এবং অবাধ শ্বসনের প্রথম ধাপ একই। তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড C3। আমি এভাবে C3 লিখছি না, এখানে আমি E লিখতেছি। হ্যাঁ, CH3 পুরো ভেঙে লিখতেছি, COCOOH, CH3COCOOH, পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে?
তাহলে CH3COCOOH। নেক্সট ক্লাস কিন্তু আমরা নিব সালোক সংশ্লেষণের উপরে, এবং আশা করি সেই ক্লাসটাও তোমাদের জন্য একেবারেই অন্যরকম লাগবে। মানে তোমরা এভাবে পড়োনি নর্মালি, আমি শিওর, আমি ড্যাম শিওর তোমরা অনেক বেসিক তোমাদের জানা থাকতে পারে, অনেক তোমাদের লজিক জানা থাকতে পারে, বা অনেক হচ্ছে তোমরা ছন্দবন্ধ জানতে পারো, কিন্তু আমি যেভাবে পড়াবো ওইভাবে তোমরা পড়োনি। আমি সালোক সংশ্লেষণ তোমাকে খুবই সুন্দর করে পড়াবো। নেক্সট 2টা ক্লাসে আমি 2টা বা 3টা ক্লাসে আমি সালোক সংশ্লেষণ পড়াবো। তো তোমরা উপস্থিত থাকার চেষ্টা করো, হ্যাঁ, বা বন্ধুবান্ধবদেরকেও জানায় দিও, রুটিনটা দেখে নিও, ঠিক আছে? তো এটা তৈরি হচ্ছে, তাই না? কয়টা তৈরি হচ্ছে? 2টা CH3COOH। সাথে কি তৈরি হয় তোমরা সবাই জানো, এখানে নিট তৈরি হয়। কয়টা এটিপি? 2টা নিট এটিপি তৈরি হয়। আর কি তৈরি হয়? আমি নিট শব্দটা ব্যবহার করা উচিত। নিট 2টা এটিপি তৈরি হয়। আর কি তৈরি হয়? 2টা NADH+H+। ওকে, শেষ। এখন দেখো ঘটনাটা কি হবে। এই যে পাইরুভিক অ্যাসিড, 2টা ঘটনা ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে দেখো। পাইরুভিক অ্যাসিডটা ভাইয়া খেয়াল করো, 2টা ঘটনা ঘটতে পারে। দ্বিতীয় ধাপ, আমি দ্বিতীয় ধাপটা এখানে লিখতেছি। আরে পাগলা হয়ে গেলাম তো। দ্বিতীয় ধাপ দেখো ভাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে ব্যাপারটা 2 ভাবে চিন্তা, আমি যেভাবে মনে রাখি, খেয়াল করো। দ্বিতীয় ধাপটা আমি এভাবে চিন্তা করি, দেখো CH3CO, আমি একটা পাইরুভিক অ্যাসিড দিয়ে আগে দেখা, এটা পাইরুভিক অ্যাসিড না? CH3COOH। তাহলে পাইরুভিক অ্যাসিড আমি এখানে এভাবে চিন্তা করি, দেখো পাইরুভিক অ্যাসিড যদি এই কার্বন ডাইঅক্সাইড হারায়, মনে করো AC, কথার কথা, এখান থেকে একটা কার্বন আর 2টা অক্সিজেন বের হয়ে গেল, তাহলে থাকবে কি বলো তো? CH3 কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, আর হাইড্রোজেন থাকবে, তাই না? তাহলে COH না লিখে আমি লিখলাম CHO, অসুবিধা আছে? তাহলে এটার নাম কি? ইথানল, রাইট? সরি, এটার নাম কি হচ্ছে দেখো তো, অ্যালডিহাইড হচ্ছে আর কি, নামটা বুঝে লো। ইথানল না মিথানল না কি হচ্ছে? ইথানল মনে হয়। গেল। তাহলে CH3CHO। এখন দেখো এখানে যদি আমি 2টা হাইড্রোজেন যোগ করি, কোত্থেকে হাইড্রোজেন পাবো? ওই যে হাইড্রোজেন আছে না এই পৃথিবীতে, ওই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন কোত্থেকে? গ্লাইকোলাইসিসে তৈরি করে রাখছো না, NADH+H+। তাহলে ও যদি ভেঙে NAD+ হয়, তাহলে তুমি কি পাবা? 2টা হাইড্রোজেন পাবা না? ওই 2টা হাইড্রোজেনকে তুমি যোগ করো, কোন জায়গায় যোগ করবা? দেখো, এই ভালো করে দেখো, CH3CHO আছে না, মূল যৌগটা এটা। আমি 2টা হাইড্রোজেন যোগ করলাম, তাহলে একটা হাইড্রোজেন মনে করে এর সাথে H2, আর একটা হাইড্রোজেন মনে করে এর সাথে, তাহলে কি হলো বলো? বুঝলা? CH3CHO, একটা হাইড্রোজেন মনে করো NADH ভেঙে আমি কয়টা হাইড্রোজেন পাবো? 2টা হাইড্রোজেন। একটা হাইড্রোজেনকে দিলাম হচ্ছে এর সাথে H2 হয়ে গেল, আর একটা হাইড্রোজেন ও এর সাথে দিলাম OH। মানে সহজ বাংলা কথা হচ্ছে, এখানে পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? ইথাইল অ্যালকোহল বা ইথানল। তাহলে এই যৌগটার নাম কি? ইথানল। এখন ব্যাপারটা হচ্ছে কয়টা ইথানল হবে? তোমরা জানো যে পাইরুভিক অ্যাসিড কয় অণু? 2 অণু না? 2 অণু। ও, এখানে কি বের হয়ে গেছে বলো? এখান থেকে কি বের হয়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে না? তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে 2 অণু কি তৈরি হবে? C2H5O তে পরিণত হবে, ইথানলে পরিণত হবে। ইথানল না মিথানল? দেখো ভাই, আমি এটা ভুল বলতে পারি, ঠিক করে নিও। তাহলে ওই জিনিসটা কি হবে তখন? 2টা NADH খরচ করে 2টা NAD তে পরিণত হবে। ফলাফল কি তৈরি হবে? 2টা ইথানল। তার মানে এই স্টেপে যদি তুমি আসো, এই সিস্টেমে তুমি যদি আসো, তাহলে দেখো তুমি এই NADHটা খরচ করে দিলা না? NADHটা কি করে দিলা? খরচ করে দিলা। NADHটা খরচ করে দিলা না এখানে? তাহলে এই প্রথম আর দ্বিতীয় ধাপ মিলে আসলে থাকলো কি তোমার থাকলো হচ্ছে 2টা ATP, 2টা কার্বন ডাইঅক্সাইড আর 2টা ইথানল। তাহলে 2টা ATP, 2টা কার্বন ডাইঅক্সাইড আর 2টা কি? ইথানল। বুঝতেছো? অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে, কি ঘটনা ঘটতে পারে ভাইয়া? দেখো, সরাসরি CH3CO সরাসরি পাইরুভিক অ্যাসিড কোনো ঘটনায় ছাড়াই কার্বন ডাইঅক্সাইড এখানে বের করে তারপরে NADH ব্যবহার করছে, আর এখানে সরাসরি NADH ব্যবহার করবে। সরাসরি কি ব্যবহার করবে? সরাসরি মনে করো NADH+ ব্যবহার করবে। তাহলে NADH+H+ ভেঙে কি হবে? NAD+। তাহলে কি পাবা তুমি? 2টা হাইড্রোজেন পাবা। তাহলে 2টা হাইড্রোজেনকে সরাসরি যোগ করবো। দেখো, CH3COCOOH, এটা হচ্ছে মূল যৌগ পাইরুভিক অ্যাসিড। তাহলে এর মধ্যে আমি সরাসরি 2টা হাইড্রোজেন যোগ করবো। কোথায় যোগ করবো হাইড্রোজেন?
হাইড্রোজেন যোগ করব কোথায়, মনে করো হাইড্রোজেন যোগ করব কোথায়, হাইড্রোজেন যোগ করব এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেখলা? তাহলে CH3 CHOH COOH, তাহলে এটা কি তৈরি হলো, ল্যাকটিক অ্যাসিড। এটা কি তৈরি হলো, ল্যাকটিক অ্যাসিড। তাহলে কি তৈরি হলো ভাই, ল্যাকটিক অ্যাসিড না? তাহলে বলো আমাকে যে দুটা, খেয়াল করো, দুটা পাইরুভিক অ্যাসিড আমার এখানে তৈরি হয়েছিল, সেই দুটা পাইরুভিক অ্যাসিড দুইটা NADH খরচ করে দিল, দুটা NADH খরচ করে দিল, দিয়ে দুইটা NAD প্লাস হলো, তাহলে উৎপন্ন হবে কি, দুটা ল্যাকটিক অ্যাসিড। বুঝছো? তাহলে দুটা ঘটনা ঘটতে পারে ধাপ টুটে, হয় এটা ঘটে নাহলে এটা ঘটে। কাদের এটা ঘটে আর কাদের ওটা ঘটে, এটাই খালি জানার বিষয়। তাহলে বুঝলা, এই ল্যাকটিক অ্যাসিডের সংকেত পরীক্ষায় আসে। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি হয় দেখো, কার্বন এখানে তিনটাই থাকে, কার্বন তিনটাই থাকে, হাইড্রোজেন দুটা বেড়ে যায়, তাই না? তাহলে নর্মালি পাইরুভিক অ্যাসিড কত, H4, তাহলে হাইড্রোজেনের জন্য আরো দুটা, তাহলে H6 হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো 3 4 5 6, আর অক্সিজেন হচ্ছে এখানে কয়টা, তিনটা, 1 2 3। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, পরীক্ষায় আসে কিন্তু। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3, আর ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে দুটা হাইড্রোজেন বেশি, C3H6O3। এবং মজার বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু তোমাদের একটা কার্বোহাইড্রেটের বিষয় আছে, সংকেত আছে। দেখো না, কার্বোহাইড্রেট নর্মালি তোমাদের কি সংকেত মানে, নর্মালি কার্বোহাইড্রেট এরকম একটা সংকেত মানে না, এরকম সংকেত মানে না, সংকেত এরকম সংকেত মানে না, এই যে এই সংকেতটা মানে, দেখো নর্মালি কার্বোহাইড্রেট এই সংকেত মানে। তাহলে যদি এখানে X আর Y নর্মালি কি হতে পারে, X আর Y সমানও হতে পারে, X আর Y সমান নাও হতে পারে, X আর Y সমান নাও হতে পারে, বুঝলা? তাহলে কি হবে তখন, তাহলে যেটা হবে, যেমন ধরো 6 যদি বসাও তাহলে কি হবে, C6H12O6, তাহলে এটা গ্লুকোজ, কার্বোহাইড্রেট মানে কি, মনোস্যাকারাইড। তাহলে দেখো এই হিসাবে দেখো, এ বসাও, 3 বসাও, তাহলে 3 বসালে কত হয় দেখো, C3H6O3, তাহলে হিসাব মতো ল্যাকটিক অ্যাসিড একটা কার্বোহাইড্রেট হওয়ার কথা। তাহলে কি বুঝলা, যে সবসময় সাধারণ সংকেত যে মানবে এমন না, সংকেত মানলেও, সাধারণ সংকেত মানার পরেও কেউ কেউ কার্বোহাইড্রেট না, অ্যাসিড। আবার অনেকে দেখবা সংকেত মানে না কিন্তু কার্বোহাইড্রেট, যেমন ডিএনএর পড়ছো না, ডিঅক্সিরাইবোজ, সেখানে কি হয়, C5H10O4 হয় না, একটা অক্সিজেন কম থাকে না। তো যাই হোক, শিখবা। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে আমি জাস্ট বলতে চাচ্ছিলাম এটা কখন হয় আর এটা কখন হয়। নর্মালি এই জিনিসটা হয় হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বা বিভিন্ন এককোষী যেগুলো জীব আছে তাদের ক্ষেত্রে হয়। ধরে নাও তোমার কোথাও কেটে গেছে, তুমি সেই জায়গায় ব্যান্ডেজ করছো, একদম ইয়ার টাইট করে রেখছো, কেটে গেছে, উল্টা তুমি ওর মধ্যে ব্যান্ডেজ দিয়ে দিচ্ছ, বাতাস চলাচল বন্ধ, কিছু ব্যাকটেরিয়া ড্যান্স দিতে দিতে চলে আসবে ওইখানে, এসে কি করবে, অবাত শাসন করবে। ওইখান থেকে তোমার কি নিবে, সে গ্লুকোজ নেবে, ওর কোষের মধ্যে গ্লুকোজ থাকবে, ওই গ্লুকোজ তখন কি হবে, ওই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হবে, আর ওই পাইরুভিক অ্যাসিড থেকে ঠুস করে কি হবে, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, এবং ওই কার্বন ডাইঅক্সাইড দিয়ে তখন কি হবে, রুটি ফুলানো হবে। তোমরা তাহলে বিক্রিয়া কিন্তু 2 রকম হতে পারে। তাহলে কি বুঝলা, বিক্রিয়া কিন্তু 2 রকম হতে পারে। দেখো, একটা হচ্ছে C6H12O6, অক্সিজেন যদি না থাকে তাহলে এখানে কিন্তু বিক্রিয়া 2 রকম হতে পারে। কি হতে পারে, C2H5OH, অ্যালকোহল তৈরি হতে পারে। অ্যালকোহলের সাথে কি তৈরি হতে পারে, 2টা অ্যালকোহল, 2টা কার্বন ডাইঅক্সাইড, আর 2টা এটিপি। 2টা এটিপি মানে কত, 2টা এটিপি মানে হচ্ছে 20 কিলো ক্যালোরি, 2টা এটিপি মানে হচ্ছে 20 কিলো ক্যালোরি। এই বুঝতে পারলা? তাহলে এটা একটা বিক্রিয়া হতে পারে। আর আমাদের ক্ষেত্রে ধরো অনেকদিন পরে ফুটবল খেলতে গেলে বা কিছু খেলাধুলা করলে আমাদের গা হাত পা ব্যথা করে না, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তার জন্য কি হয়, আমাদের ক্ষেত্রে যেটা হয়, এখনো গ্লুকোজ থেকে, আমাদের ক্ষেত্রে এখনো গ্লুকোজ থেকে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি ল্যাকটিক অ্যাসিড, C3H6O3 ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এখানে কোনো কি উৎপন্ন হয় না এখানে, এবং শক্তি হিসাবে 20 কিলো ক্যালোরি। 2টা এটিপি, ওই যে গ্লাইকোলাইসিসে 2টা এটিপি থেকে যায়, তাহলে 20 কিলো ক্যালোরি। তাহলে আমাদের কোষে অবাত শ্বসন হলে এই ল্যাকটিক অ্যাসিড এবং এটা তৈরি হয়। আর অন্যান্য এককোষীদের ক্ষেত্রে এটা হয়, যেমন ইস্ট। এখন ইস্টের যদি তুমি ফার্মেন্টেশন করো, এই অবাত শ্বসনটাই, এই জিনিসটাই যদি কোষের বাইরে হয়, মনে করো গ্লুকোজ তো কোষের ভিতরে আছে, এখন গ্লুকোজকে যদি কোষের বাইরে রাখো, মনে করো তুমি মাটির মধ্যে কি করলা, মাটির মধ্যে তুমি ভাত রেখে দিলা, পানি দিয়ে ভাত পচায়, ভাত পচানি করে না, বিভিন্ন মানুষেরা পচানি করে। হ্যাঁ, নামাজের টাইম দেন প্লিজ। আচ্ছা, আমি এখনই শেষ করে দেবো, আমার ক্লাসই শেষ। ভাতটা কি করে, বাইরে রেখে দেয় না,
ওই ভাতটা কি হয়, ফার্মেন্টেশন হয়, গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ওই জন্য ওটা খাইলে একটু কি হয়, নেশা লাগে, বুঝছো কি না? ক্লিয়ার? তাহলে ফার্মেন্টেশনও যা ওইটাও তা, খালি ফার্মেন্টেশন হয় কোষের বাইরে। বইয়ে ফার্মেন্টেশন আর গাজনের এই পার্থক্য আছে, একটু পড়বা। ফার্মেন্টেশন সাইটোপ্লাজমে হয়, সবার এই তোমার প্রকৃত কোষী এবং আদি কোষী দুই ধরনের কোষের ক্ষেত্রেই ফার্মেন্টেশন হয় সাইটোপ্লাজম, এরকম একটা কথা লেখা আছে বইয়ে, দেখবা। তো নর্মালি আমার আইডিয়াটা হচ্ছে অবাধ শ্বসন কোষের ভিতরে হয়, যখন এটা কোষের বাইরে হবে তখন সেটা ফার্মেন্টেশন বা গাজন। এই শেষ, সর্বশেষ আর একটা ছোট্ট জিনিস বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে শ্বসনিক কোষেন্ট। শ্বসনিক কোষেন্ট এটা খুবই পরীক্ষায় আসে, বিশেষ করে ভার্সিটিতে। হ্যাঁ, রেসপিরেটরি কোষেন্ট বা আর কিউ বলে। আর কিউ হিসাবটা খুবই সোজা। আর কিউ বের করার সিস্টেমটা হচ্ছে, হিসাবটা খুবই সোজা। আর কিউ বের করার সিস্টেমটা হচ্ছে যে কয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এবং কয়টা অক্সিজেন লাগছে তার অনুপাত। তাহলে তোমাদেরকে যদি গ্লুকোজের আমরা শ্বসনিক কোষেন্ট, এক অণু গ্লুকোজ পোড়ানোর সময় 6টা কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু অক্সিজেন ব্যবহার হয়েছে, তাহলে আমার এখানে হিসাবটা কত হবে, 6/6 = 1। সুতরাং গ্লুকোজের ক্ষেত্রে রেসপিরেটরি কোষেন্ট হচ্ছে 1। বুঝতে পারলা কিনা? গ্লুকোজের ক্ষেত্রে রেসপিরেটরি কোষেন্ট হচ্ছে 1। যেমন ম্যালিক অ্যাসিড, যদি তোমরা গ্লুকোজের পরিবর্তে ম্যালিক অ্যাসিডকে শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহার করতা, ম্যালিক অ্যাসিড, দেখো ম্যালিক অ্যাসিডকে যদি শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহার করতা, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন অনুপাতটা একটু ভিন্ন হতো। এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো 4 অণু আর লাগতো হচ্ছে 3 অণু অক্সিজেন, তাহলে 4/3 আসতো, অর্থাৎ অনুপাতটা হয়ে যেত কত, 1.33। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যালিক অ্যাসিড মারাত্মক ইম্পর্টেন্ট। ম্যালিক অ্যাসিড রেসপিরেটরি কোষেন্ট। যেমন ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, এরকম ওলিক অ্যাসিড। তো ওলিক অ্যাসিডের তোমার রেসপিরেটরি কোষেন্ট কত, 36/51। 36টা কার্বন ডাইঅক্সাইড আর 51টা অক্সিজেন লাগে। 51 অক্সিজেন লাগে এক অণু ওলিক অ্যাসিডকে পোড়াইতে এবং উৎপন্ন হয় 36 কার্বন। তো 36/51 কত আসবে, 0.71 বা 7ই লিখে রাখো, 71 বা 7 যাই লিখে রাখো, 0.71 এরকম। তাহলে বুঝলা? তাহলে এই যে ম্যালিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, হ্যাঁ, এগুলা শ্বসনিক রেসপিরেটরি কোষেন্টটা পরীক্ষায় খুবই আসে। আমি কতগুলো লিখে দিই, তোমাদের লিখে নাও। যেমন গ্লুকোজ, গ্লুকোজ, যেমন সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড অথবা ম্যালিক অ্যাসিড, দুটারই একই। সাইট্রিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড দুটারই কিন্তু 1.33, দুটারই 1.33, আর গ্লুকোজের হচ্ছে 1। সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, ক্লিয়ার? আর কিছু অ্যাসিড আছে যেমন টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। যেমন টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এই টার্টারিক অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার আছে হলো অক্সালিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের হচ্ছে 1.6, আর অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এটার আবার বেশি একটু, 4। অক্সালিক অ্যাসিডের 4, একটু লিখে রাখো। যেমন এটা পরীক্ষা আসে অ্যালানিন, অ্যামাইনো অ্যাসিড একটা, তাই না, প্রোটিন। অ্যালানিন, অ্যালানিন, অ্যালানিনের হচ্ছে 0.83, একের কম, একের কম 0.83। আর যদি চর্বি ভাঙো, মনে করো এই যে ফ্যাটি অ্যাসিড, পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড বা ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড বা ট্রাইপামিটিন, খেয়াল করো, ট্রাইপামেটিন, এদের কত, এদের দেখো ওভারঅল সবারই 0.7 এরকম, 0.7। ওলিক অ্যাসিডের যেমন 0.71, যদিও আমি এর আগে লিখছি ওলিক অ্যাসিডের লিখছি 0.71, যাই হোক আমি একসাথে করার জন্য 0.7 লিখলাম, 1 না লিখলেও তো হয়। হ্যাঁ, ওলিক অ্যাসিডের এগুলো হচ্ছে হয়। তাহলে এটা হচ্ছে প্রোটিন, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তাই না, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড। গ্লুকোজের হচ্ছে এটা, ঠিক আছে। এছাড়া কিছু অ্যাসিডের দিলাম, কিছু জৈব অ্যাসিড। তাহলে এখানে কিন্তু শর্করা আছে, আমিষ আছে, কিছু ফ্যাট স্নেহদ্রব্য আছে এবং কিছু কি আছে, জৈব অ্যাসিড আছে। পরীক্ষায় বেশি আসে গ্লুকোজেরটা আর হচ্ছে এই ম্যালিক অ্যাসিডেরটা, এই দুটো বেশি আসে। এবং তারপরে আসে হচ্ছে এইটা 0.7, এটা, ঠিক আছে। বুঝছো? কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে করতে পারো। ফার্মেন্টেশন, তোমাদেরকে একটু খালি ক্লু দিয়ে রাখি। ফার্মেন্টেশন যেমন ইস্ট, ইস্ট,
ইস্ট হচ্ছে একটা ছত্রাক না, ইস্টের ফার্মেন্টেশনে কি উৎপন্ন হয়, C2H5OH, C2H5OH ইথাইল অ্যালকোহল আর কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড। তোমরা সবাই জানো ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। যেমন ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, এই ল্যাক্টোব্যাসিলাস কি উৎপন্ন করে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি, C3H6O3, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, C3H6O3। যেমন অ্যাসিটোব্যাক্টার কি উৎপন্ন করে, ভিনেগার। অ্যাসিটোব্যাক্টার কি উৎপন্ন করে, ভিনেগার। এটা পরীক্ষায় আসে, এটা একটা হাই ভোল্টেজ এমসিকিউ, যে ভিনেগার তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, অ্যাসিটোব্যাক্টার। ভিনেগার তৈরিতে ব্যবহার করা হয়। ভিনেগারের নাম কি, কেমিক্যাল নাম কি, অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কি বুঝলাম, ফার্মেন্টেশন করে, ইস্টের ফার্মেন্টেশনে অ্যালকোহল বা কার্বন ডাইঅক্সাইড আমরা বিক্রিয়াতে দেখাইছি। ল্যাক্টোব্যাসিলাসের ফার্মেন্টেশন করলে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোব্যাক্টারের ফার্মেন্টেশন করলে কি উৎপন্ন হবে, ভিনেগার উৎপন্ন হবে। ক্লিয়ার। আর যেমন ধরো ক্লোস্ট্রিডিয়াম এর যদি ফার্মেন্টেশন করো তাহলে বিউটারিক অ্যাসিড উৎপন্ন হবে, বিউটারিক অ্যাসিড। তাহলে এগুলো একটু ইনফরমেশন দিয়ে রাখলাম, লিখে রাখো, নোট করে রাখো, হ্যাঁ। আর নর্মালি আমরা যে বিক্রিয়াটা লিখি, হ্যাঁ, নর্মালি যে বিক্রিয়াটা লিখি না, আমরা যে নর্মালি বিক্রিয়া লিখি যে C6H12O6, এটা ভেঙে আমরা লিখতেছি কি, যে 2 C2H5OH, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর কি 20টা কিলো ক্যালোরি লিখতেছি না। এই যে বিক্রিয়াটা, এখানে মূলত ইস্টের গাঁজনে কি এনজাইম ব্যবহার করা হয়, জাইমেজ এনজাইম। কি এনজাইম ব্যবহার করা হয়, জাইমেজ। এনজাইমের নামটা দেখে রাখো, কি এনজাইম ব্যবহার করা হয়, জাইমেজ এনজাইম। এখানে কি এনজাইম, জাইমেজ এনজাইম। তাহলে এখান থেকে পরীক্ষায় আসার মতো সবথেকে ইম্পর্টেন্ট ইস্যু কোনটা, এই যে অ্যাসিটোব্যাক্টার। ভিনেগার প্রস্তুতিতে কোনটা ব্যবহার করা হয়, অ্যাসিটোব্যাক্টার। ভিনেগার প্রস্তুতিতে কোনটা ব্যবহার করা হয়, অ্যাসিটোব্যাক্টার। এটা পরীক্ষায় আসে, ভিনেগারে কোনটা, অ্যাসিটোব্যাক্টার, মারাত্মক ইম্পর্টেন্ট। আর এখানে জাইমেজ এনজাইম ব্যবহার করা হয়, কোন এনজাইম ব্যবহার করা হয়, জাইমেজ। তোমরা দেখতেছি 50-60 জন ক্লাস করতেছো, দিস ইজ ভেরি গুড। নাও শ্বসন একদম শেষ, খালি একটু ইয়েটা দিলাম না, সময় থাকলে ওটাও দিয়ে দিতাম, এখন আর দিচ্ছি না, মোটামুটি শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। খালি বাদ থাকলো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি, এটারও 4টা স্টেপ আছে, আজমল স্যারের বই আছে, দেখে নিও। আর লিখলাম না, হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে, ছি আটকায় গেলাম কিভাবে এটা। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো ভাই। শ্বসন তোমাদের একদম তামা হয়ে যাওয়ার কথা, কারো কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে সবাই ভালো থাকো, ইনশাল্লাহ যখন সালোক সংশ্লেষণের তোমাদের আবার রুটিন দিবে তখন আমরা আবার ইনশাল্লাহ দেখা করব। শোনো, ক্লাস ভালো হলো খারাপ হলো এইটা বেশি বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি উপকৃত হলা কিনা। হ্যাঁ, আমি ক্লাস অনেক ভালো নিলাম, তুমি হাসতে হাসতে মরে গেলা, তোমার মনে করো খাতায় কিছু লিখতেই পারলা না, কিছু মনেই থাকলো না, দুদিন পরে সব বলেই গেলা, তাহলে লাভ কী হলো? ওই ক্লাসের কোনো দাম নাই। আমার ক্লাস যেমনই হোক, তুমি খাতায় সুন্দর করে তুলতে পারছো, বেশ কিছুদিন মনে আছে, ভুলে গেল পরে খাতা দেখে আবার মনে পড়তেছে, তোমার দীর্ঘস্থায়ী হচ্ছে জিনিসটা, দ্যাটস গুড, ওইটা দরকার তোমার। কোন গানটা বলবো? আমার একটা বিখ্যাত গান আছে, বুঝলা, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ কইরো না, করে ছলো না, এ যে ভীষণ যন্ত্রণা। ইনশাল্লাহ সালোক সংশ্লেষণও খুব ভালো বুঝবা নাহিদ, তুমি আগের দিনও ক্লাসে খুব অ্যাক্টিভ ছিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভৈরব মণ্ডল সজীব, তুমিও নোট করে ফেলেছো, থ্যাংক ইউ।
আর কারো কোনো কিছু কোশ্চেন, এনি কোশ্চেন? যদি না থাকে তাহলে আজকের পর্যন্ত এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।